দেখিয়েছে ছবিগুলি আসলে ওর বাসায়, তারপরে আসলে কি আপনি তার বাসায় গিয়েছিলেন এবং তার বাবার নামে আপনি একটা অভিযোগ করেছেন যে তার বাবা আপনার কাছে ৫,০০০ টাকা নিয়েছে। এই বিষয়টা আসলে একটু সবাই জানতে চাচ্ছে, কিভাবে টাকাটা নিয়েছে, কেন নিয়েছে? আপনারা ব্যাক টু ব্যাক দেখবেন মধ্যে সে খুব সূক্ষ্মভাবে আমার সাথে ক্রিমিনালিটা করেছে। কিভাবে সূক্ষ্মতা বজায় রেখেছে, সে যখন আমার রাসেল মিয়ার সাথে যখন আমার ঝামেলা, তখনই কিন্তু সে নিজের স্বেচ্ছায় আমার বাসায় যায় এবং আপনাদেরকে সাথে করে নিয়ে যান। এই স্বেচ্ছায় আমার বাসায় যাওয়া এবং আমার সাথে যে অন্যায় হয়েছিল, সেই অন্যায়ের জন্য কিন্তু রাসেল মিয়ার বিরুদ্ধে একদম যথাযথ ইতিমধ্যে চার্জশিটও চলে গেছে ট্রাইব্যুনালে। তো এটা কি বিচারাধীন আছে। তো সে কি করেছে, এই মামলার মাঝে সে টাকা খাওয়ার জন্য এবং টাকা থাকে না যে তার প্রতি সেকেন্ডে সে কিন্তু গত ৩-৪ চাকরি করেনি, আমার টাকার উপরেই চলেছে। সে কায়েস নামে একটা শিবির নেতাকে এবং সেই হায়ার করা শিবির নেতাকে দিয়ে কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন যে কোরআন অবমাননার একটা মামলা করেছিল রাসেল মিয়া এবং হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে, এবং যে মামলার বাদী ছিল তারই বন্ধু কায়েস, যে কিনা মতিঝিল থানার খুবই নিজেকে শিবির নেতা হিসেবে দাবি করে। তো এই যে তার চক্র, একটা সাংবাদিক কি কখনো এই কাজটা করতে পারে? ওটার জন্য কিন্তু সে টাকা পয়সা, এটা লাগবে ওটা লাগবে, মামলা এই সেই। তো আমার কথা হচ্ছে, আমি ভিকটিম, আমার নারী নির্যাতনের শিকার হয়েছি, আমি সেটার জন্য থানায় গিয়েছি, মামলা নিয়েছে, ওসি মহোদয় ইনভেস্টিগেশন করেছে, আপনারা ছিলেন, মামলা নিয়েছে, আমি সেখানে এই যে তার এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা মিথ্যা মামলা অবমাননা, এই মিথ্যা অবমাননার মামলাটা যেদিন দেয়, পরের দিনে আপনারা খেয়াল করে দেখবেন যে হেলেনা জাহাঙ্গীর এবং রাসেল মিয়াকে খেপিয়ে দেওয়া হয় এবং যে সূত্র ধরে পরের দিনে কিন্তু রাসেল মিয়া জামিনে আসে এবং তার কিছুদিন পরেই একটা গায়েবী মামলা আমার নামে হয়ে যায়। এবং ওই গায়েবী মামলার কারণটা হচ্ছে এই অবমাননার মিথ্যা মামলাটা। এবং ওই গায়েবী মামলার মধ্যে বলা মানে প্রকাশ্যে বলে যে মানে আমি হচ্ছে গিয়ে কাউকে ৫ তারিখে ফোন করেছিল, আল্লাহ মাফ করুক। তো এইটা কিন্তু রিভেঞ্জটা আমার উপরে, ভুক্তভোগী আমি হয়ে গেলাম। এবং এই সুযোগটাই আকাশ নিবিড় টাকা পয়সা, এই লয়ারকে আমার আইনজীবীর সাথে আছেন, উনিও দেখেছেন যে এই লয়ারকে টাকা দিতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। দেখা গেছে আমার লয়ারের জন্য ৫০,০০০ টাকা নিয়ে গেছে, কিন্তু আমার লয়ারের হাতে পাশে ৩০,০০০ টাকা, কারণ তখন তো আমার সেন্স কাজ করে নাই। হয়তো কোন একটা এগ্রিমেন্টের সাথে বলো তুমি একটু এরকম আছে যে ছিল তখন। তো দেখা গেছে যে ১০ টাকার কথা মানে খরচ ১০ টাকা, সে আমার থেকে ৩০ টাকা ৫০ টাকা মানে সে ফর এক্সাম্পল নিয়ে গেছে, কারণ তখন তো আমি মেন্টালি স্টেবল ছিলাম না, আমার সিচুয়েশন আপনারাও দেখেছেন। তো তার ফাঁদগুলো এরকম ছিল এবং সে বলেছে রাসেল মিয়া আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, এটা আপনারা তারই বাণী, সে বিভিন্ন ইন্টারভিউতে বলছে রাসেল মিয়া আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে এবং এই ব্ল্যাক ম্যাজিকটা ছাড়িয়েছে তার বাবা, এবং তার বাবার একটা একজন কবি আছে এবং এটা আমাকে নিয়ে ঝাড়ফুঁক করিয়ে আমার কাছ থেকে সে একটা হাদিয়াও নিয়েছে, মোট অঙ্কের একটা হাদিয়া নিয়েছে। তো এখন বিষয়গুলো মানে আমার আইনজীবীরা বিশ্লেষণ করে দেখছে এবং আইনজীবীরা না শুধু, সকলে বিশ্লেষণ করে দেখছে যে সে আসলেই একটা সাংবাদিকতা পেশাটাকে খুবই মানে থাকে না প্রশ্নবিদ্ধ করে, সে সাংবাদিকতাটাকে সামনে রেখে পেছন থেকে সে অনেক বড় ক্রিমিনালি করছে। এটা বিগত দিনেও সে অনেক তারকার সাথে করেছে, কিন্তু সেটার ভুক্তভোগী এবার আমি হয়েছে এবং এবার আমার সাংবাদিক ভাইরা বলেছে এবার আর কোনো ছাড় দেওয়া হবে না। আচ্ছা আপু, আমি একটা প্রশ্ন করি, আপনি জানতেন যে সে অনেক নায়ক নায়িকাদের সাথে এরকম করে, তাহলে কেন আপনি তাকে আমি তখন জানতাম না, সরি। আমার সাথে আমার মিউজিক ভিডিও একটা, যেটা আজ থেকে আরো মোটামুটি ৮-১০ বছর আগে, তো আমি তো আমাদের অ্যালবামগুলো হয়তো রয়্যালিটিতে দিয়ে দেওয়া হয় বিভিন্ন কোম্পানিকে, তো সিরি চয়েসকে রয়্যালিটিতে দিয়ে দেওয়া হয়েছিল। সিরি চয়েসেরই কাজী শুরু হয় আমার একটা গান, আমি এটা জানিও না, সে তার মতো করে মানে কোন একটা প্রডিউসার জোগাড় করে, এমদাদ ভাই তখন ছিলেন, তার কাছ থেকে নিয়ে মিউজিক ভিডিও করে এবং আমি জানতাম না যে সেই মিউজিক ভিডিও উনি করেছেন। পরবর্তীতে আমি জানতে পারি কোন একটা দেখা গেছে প্রতিষ্ঠা বার্ষিকীতে পত্রিকা, জাতীয় পত্রিকা, সেখানে তার সাথে কোনো দেখা হলে হাই হ্যালো এইটুকু শেষ। সে যে আমার অনেক ক্লোজ বন্ধু ছিল বিষয়টা তা না, চেনা জানা ছিল ৭-৮ বছরের, কিন্তু সে হঠাৎ করে যখন রাসেল মিয়ার কাণ্ডটা দেখতে পারলো তখন চলে আসছে। কারণ হচ্ছে একজন
নায়িকা আছে, শারমিন বলছি, পরের নামটা বলছি না, সম্মানটা হানি করতে চাই না। সেই নায়িকার সাথে নাকি তার একটা সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটা ভাঙনের কারণ ছিল নাকি রাসেল মিয়া। রাসেল মিয়ার সাথে পরবর্তীতে তার আবার সম্পর্ক হয়। তো যেই কারণে ওর ক্ষোভ ছিল নাকি যে একটা, আপনারা দেখবেন যে ও পোস্ট করেছিল, রাসেল মিয়া তুই আমার মানে উমুকরে খাইয়া দিছিস, আমি তোর বউরে খাইয়া দিছি। এরপরে কিন্তু আমি অনেক গালাগালি করছি ওকে যে তুই এগুলো কেন পোস্ট করিস, এগুলো একটা মানুষের, এটা একটা সাংবাদিকের মানে ভাষ্য হতে পারে না। এই ধরনের কথা, এই ধরনের ল্যাঙ্গুয়েজ একটা সাংবাদিক কিন্তু কখনোই এইভাবে কথা বলতে পারে না। সো দিন দিন তার এগুলো বেড়ে যাচ্ছে। সে এমনও হয়েছে, আমাদের বাচুসাস, আমাদের সম্মানের জায়গা, বাচুসাসের যারা মেম্বার আছে প্রত্যেককে আমি প্রচন্ড ভালোবাসি। সেখানে অনেক সিনিয়র সাংবাদিক আছে যারা আমার, আমি নিজেও জার্নালিজম করেছি, যারা আমার, এছাড়াও দেখা গেছে যে সেখানে যারা সদস্য আছে তারা আমার বন্ধু মহল। আমি বাচুসাসে মানে উপহার স্বরূপ দিয়েছি, সেটা নিয়েও সে কিন্তু একদম পাবলিকলি পোস্ট করেছে। সেই পোস্টটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, যে পোস্টটা এমন ছিল যে বর্ষা চৌধুরী এটা দিল, বাচুসাস বর্ষা চৌধুরীর কি দিল। তো আমি কিন্তু তাকে এসব করতে বলিনি। সেই পোস্ট করার কারণে আমি অনেক প্রশ্নবিদ্ধ হয়েছি, সেই প্রমাণগুলো আমি আদালতে দিয়েছি। না, প্রশ্নবিদ্ধ হয়েছে এবং তারই সাথে যখন আমি তাকে পোস্টটা ডিলিট করতে বলি, যে কোনো পোস্ট রিমুভ করতে হলে তাকে টাকা বিকাশ করতে হয়। আপনি যেহেতু জার্নালিজমে পড়াশোনা করেছেন এবং ছিলেন, না আমি জার্নালিজম নিয়ে পড়ি নাই, আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছি, কিন্তু আমি ছিলেন, জার্নালিজমের সঙ্গে ছিলাম। আপনি কখনো অপরাধকে প্রশ্রয় না, কিন্তু তাকে বারবার কেন, তাহলে আপনি আগে কেন জানান নাই মিডিয়াকে যে সে আপনার কাছ থেকে বারবার টাকা নেয়? এটা কেন আগে জানান নাই? সে টাকাটা এমন ভাবে দিচ্ছে, দেখেন আমার যখন নাকি খুব বাজে সময়, ওই সময়টা আমার বড় ভাই নাই, আমার বাবাটা অসুস্থ, আমার আসলে মুভমেন্ট করার মতো কেউ নাই। তো সেই সময়টা ও যেভাবে করে ছুটে আসছে, যে আমি হসপিটালে ছিলাম, সেখানে যাওয়া বা আদালতে যাওয়া, আমার লয়ারদের সাথে আমি কথা বলতে পারতেছি না অসুস্থতার জন্য, তাদের সাথে কথা বলা বা কোর্টে কোনো কাগজটা পৌঁছায় দিতে হবে সেটা করা, এরকম উপকার যে করে, সে যে এক সময় আমার অপকার করবে এটা তো আমি জানতাম না, তাই না? আর একটা জিনিস হচ্ছে কি, আমাদের মানবতা বোধ আছে। যখন একটা ছেলে এসে বলে যে জানিস আমি অনেক কষ্ট করে ছোট থেকে বড় হয়েছি গাইবান্ধায়, আমি 3 বেলা ভাত খেতে পারি, স্কুলে যাইতাম মানে পেঁয়াজ আর ভাত খেয়ে। সেই ছেলেটা, আমি মাছ খুব পছন্দ করি, 3 বেলা মাছ পছন্দ করে, আমার বাসায় আসলে আমার বলতাম যে আকাশের জন্য মাছ করে। এটা মানে মায়া বলেন বা থাকে না একটা অন্যরকম জায়গা। আমরা তো ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ এস্টাবলিশ পরিবার থেকে বড় হয়েছে, কিন্তু এই কথাটা যখন শুনেছি তখন ভেতরে কাজ করেছে। এবং দেখবেন ওর পায়ের জুতা ছেঁড়া, ওকে বাবা থেকে নিয়ে গিয়ে দোস্ত চল জুতা কিনে দিই, জুতা কিনে দিছি, পাঞ্জাবি নাই, পাঞ্জাবি কিনে দিছি অনেকগুলা। তারপরে বলছে জানিস আমার একটা স্বর্ণের চেন, ওকে 12 আনার একটা স্বর্ণের চেনও গিফট করা হয়েছে। কারণ কি জানেন, আমার যে ব্যাগটা আছে না, এখন আমার যে হেল্পিং হ্যান্ড, ধরেন আমার ম্যানেজার, আমার অ্যাসিস্ট্যান্ট বা আমার যারা আছে, কেউ যদি আমার ব্যাগটা ক্যারি করে 1-2 মাস, যখন বলবে যে আমি না আমার গোল্ডের লাইফ করতে চাইতো, আমার না গোল্ড অনেক শখ, আমার জীবনে যদি আমি একটা গোল্ড করতে পারতাম, ওই মোমেন্টে কি আমি ওকে একটা 12 আনার চেন দিই। কেন দিই? বন্ধুত্বের জায়গা থেকে, যে একটা মানুষ এটা চায়, আর আল্লাহ তো আমাকে সামর্থ্য দিছে, দেই না। তো এই উপকারগুলোর মধ্যে যে এত বড় অপকার হয়ে যাবে এবং সে যে ছুরিটা এইভাবে মারবে, আমাকে কিছুদিন আগে এই বছরের শুরুতে কিছু তারকা বলেছিলেন যে বর্ষা খুব কেয়ারফুল, ওর ছুরি মারতে সময় লাগে না। হ্যাঁ, এবং তার আগে 2-1 বলেছে। এবং দেখা যেত ও যখন পোস্ট করতো, রাতে কিছু একটা পোস্ট করতো আমাকে আমার বিরুদ্ধে বা আমার সংশ্লিষ্ট বা কাউকে নিয়ে, আমি তখন সকালে উঠে দেখে, আমি যখন ওকে ফোন দিতাম বা গালি দিতাম, আপনারা দেখেছি যে রেকর্ড দিচ্ছে, আমি ম্যাক্সিমাম টাইম ওকে গালি দিয়ে দিয়েছি, এই এগুলা ডিলিট কর, এই এটা কর, এই ওটা কর, এটা কেন করছিস, তোর মারা উচিত। এটা মানে আমি মানে একটা গালি ছাড়া খুব বেশি পারি না, তো ঘুরে ফিরে দেখেছি একটা গালি ওকে দিতাম। তো সেই সময়টা দেখেন, আমি কিন্তু খেয়াল করে দেখবেন যে আমি ওই গালাগালি করলে ও ফোন দিত, বলতো শোন না অফিসে যাবো আজকে, টাকা নাই, 500 টাকা পাঠাচ্ছে, হুন্ডার তেলের খরচ, আমার বিকাশের স্টেটমেন্ট আছে, মিনিমাম লক্ষ টাকা বের হবে, লক্ষ টাকা বের হবে স্টেটমেন্টে, আকাশ লিমিটের বিকাশের ট্রানজেকশন, এটাও আদালতে কিন্তু। আপু আমি একটু মাঝখানে একটু বলি,
কি এমন আপনার স্বার্থ ছিল যে আপনি টাকা চাচ্ছে দিচ্ছে আপনি কিছুই বলেন না? আসলে স্বার্থটা হচ্ছে যে আমার তো আসলে দিন শেষে কেউ নাই। আমার বাবাটাও খুব অসুস্থ, আমি খুব একা লিড করি, এবং তারই সাথে সাহায্যকারী হিসেবে আমার ড্রাইভারটাকেও আমি খুব আদর করি। আমার ড্রাইভার যিনি, তাকেও আপনারা ডেকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার ম্যাডাম কেমন। আমি খুব যত্ন করে রাখি, মনে করি কি এরা আমার এমপ্লয় না, এরা আমারই ভাই। আমার বাসায় যিনি রান্নার মেয়েটা, তাকেও আমি মনে করি আমারই বোন। আমার বাচ্চাকে যে রাখে, আমার বাচ্চাটাকে আমি রেখে আসি, তার মানে কি অনেক বড় রেসপন্সিবিলিটি। তাকেও দেখা গেছে আমি করলে জিনিসপত্র করে রাখি, এটা আমার ভালো লাগে। আমার তো পরিবার, আমার ছোট দুইটা ভাই, ওরা তো এখনো বড় হয় নাই, আর আমার তো কেউ নাই। একটা বড় ভাই থাকতো, যার জন্য সবাই আমার পাশে এসে হয়তো আমাকে টেক কেয়ার করতো, বা ফ্যামিলির বড় কেউ থাকলে আমি আমার পরিবারের গার্ডিয়ান। আচ্ছা, আপনি যে আপনাকে ওয়াইফ হিসেবে পরিচয় দিচ্ছে জায়গায় জায়গায়, আমি নাম বলতে চাচ্ছি না, সে তাকে কি আপনি হাজবেন্ড হিসেবে কোনো জায়গায় কি কোথাও পরিচয় করিয়েছিলেন এর আগে? এমন কিছু মনে পড়ে আপনার, বা বন্ধু হিসেবে? একটু ছিল। আরেকটা বিষয়, আমি তো রাসেল মিয়াকে তালাকই দিই নাই। আপনাদেরকে তো গত একটা ইন্টারভিউতে বলেছি, একটা মানুষকে তালাক না দিয়ে আপনি অন্য একটা মানুষকে কিভাবে বিয়ে করবেন? হাউ ক্যান পসিবল? কোথাও কি আপনি তাকে পরিচয় করিয়েছিলেন? কখনো মনে পড়ে এমন কিছু? আমার একটাই মনে আছে, যেদিন রাতে সে এই যে পোস্টটা করেছে, ওই দিন ওকে ফোন করেছি, বলেছি তুই পাগলামি করিস না। আমার কাছে মনে হচ্ছে ও হয়তো ড্রিঙ্কস করেছে, মগবাজারে প্রায় ও ড্রিঙ্কস করে, ড্রিঙ্কস করে হয়তো পোস্টটা দিছে। তো আমি ফোন করে বলছি যে পোস্টটা ডিলিট কর, হ্যাঁ পোস্টটা ডিলিট কর। এবং পোস্টটা ডিলিট করার কথা বলে পরবর্তীতে দেখবেন যে ও আমাকে বলতেছে আমি তো কি লাগি, আমি বলছি তুই আমার জান লাগিস, তুই আমার বন্ধু লাগিস, তুই আমার বুদ্ধা লাগিস। পরে বলছে বল তুই তুই আমার বউ লাগিস। আমি বলছি হ্যাঁ আমি তোর বউ লাগি, পোস্টটা ডিলিট কর প্লিজ। বিকজ এটা বলার জন্য বলা, যে তারপর ও ঠান্ডা হয়ে পোস্টটা ডিলিট করুক, কারণ এর আগেও অনেকবারই কাজ করেছে, নট লাইক দ্যাট যে ওয়ান টাইমস, মেনি মোর টাইমস। আইনে আপনার ফাইডুশিয়ারি রিলেশনশিপ বলতে একটা শব্দ আছে, সেটা হলো বিশ্বস্ততার সঙ্গী। আর পাশাপাশি একটা বিষয় আপনাদের সকলের অবগতির জন্য বলছি, সেটা হলো যে একজন ছেলের সাথে একজন মেয়ের একটা সম্পর্ক থাকতে পারে, সেটা ভাই বোন হোক অথবা অন্য কিছু হোক, অথবা প্রেমের সম্পর্কেই থাকতে পারে। এখন দেখা যাচ্ছে যে আপনার 7-8 বছর বা 5 বছর বা ক্ষেত্রবিধি 6 মাস তাদের সাথে কোনো প্রেমের সম্পর্ক ঘটার পরবর্তীতে যদি মেয়েটা বা ছেলেটা যদি বলে যে আই এম এক্সট্রিমলি সরি টু সে, আমি তোমার সাথে সম্পর্কটা ক্যারি করতে পারছি না, কন্টিনিউ করতে পারছি না, বা আই এম এক্সট্রিমলি সরি টু সে আই কুড নট ম্যারি উইথ ইউ, দেন হোয়াট উড বি দ্য নেক্সট কনসিকুয়েন্স? সেটা কি হবে? 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন বলতে একটা আইন আছে বাংলাদেশ, সেটার 22তম যে ধারাটা, সেখানে স্পেসিফিক্যালি বলা আছে যে যে সকল বিষয় একজন ব্যক্তির ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভরশীল, সেগুলোকে এক্সিকিউট করার জন্য কাউকে বাধ্য করা যাবে না। আমি কার সঙ্গে বিয়ে করবো না করব, সেটা একান্তই আমার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভরশীল। এটা ফ্রিডম অফ চয়েস, এটা হলো সাংবিধানিক অধিকার। এই অধিকার অন্য কারো ভায়োলেট করা বাংলাদেশের কোনো আইনে নাই। এটা সকলের অবগতির জন্য জানাচ্ছি। আচ্ছা, আপনি যেহেতু বললেন ফ্রিডম অফ চয়েস, সেক্ষেত্রে বিবাহ নিজে স্বইচ্ছায় যাকে খুশি তাকে বিয়ে করতে পারে, এটা ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে লিভ টুগেদার কি করার কি কোনো বাংলাদেশে আইন আছে? বাংলাদেশে কোনো আইন। তাহলে আমাদের বর্ষা আপু আরেকটি ভিডিওতে বলেছিল যে উনি লিভ টুগেদারের মতো করে তার বাসায় কিছুদিন ছিলেন, 5 দিন 7 দিন এমন। না লিভ টুগেদার না। সে যখন মামলাটা করে তখন আমি তার বাসার একটা রুম, তার বাসায় তার মা আছে, তার বোন আছে, তার বাবা আছে, তার ছোট ভাইয়ের বউ আছে, এবং আরেকটা রুম সে সাবলেট অলরেডি দেয়া, আরেকটা রুম সাবলেট দেয়া, যেখানে কোনো একজন ভদ্রলোকের সেকেন্ড ওয়াইফ বসবাস করে। হ্যাঁ, ওইখানে ওই একটা শুরু ঢুকতেই যে প্রথম রুমটা আমাকে বলে তুই এখানে কিছুদিন স্টে করতে পারিস। তো আমি বলি যে দেখ আমি তো রাতের বেলা যেতে পারি না একা। তখন ওর বোন ভাগ্নি সহ ওই রুমে থাকি 5 থেকে 6 দিন, এবং সেটার জন্য 10,000 টাকা আমি ভাড়া হিসেবেও তাকে দেই। এটাকে আপনি লিভ টুগেদার বলতে পারেন না। আপনি তখন বলতে পারবেন যদি আমি একই ছাদের নিচে ওর সাথে সংসার করি।
আপু সে বারবার একটা বিষয় প্রকাশ করতেছে, সেটা হচ্ছে কি আপনি কখনো নাকফুল নাকি পরেন না, সেদিন নাকি শাড়ি পরে এবং নাকফুল পরে তার বাসায় গিয়েছেন এবং সে বারবার একটা ছবি দিচ্ছে যে আপনি আপনার কাজের সাথে ছবি তুলেছে, সেটা নাকি আসলে বিয়ের ছবি। আপনি এক্সকিউজ মি, আমি একটু বলি। সেদিনের ঘটনাটা আমার বোনের বিয়ে ছিল। আমি বলেছি আমার বোনের বিয়েতে ও ওর ভাগ্নি সহ গিয়েছে, সেই ছবিও প্রকাশ করেছে। দেখবেন সাদা রঙের পাঞ্জাবি পরা আমার বাবা আমার মায়ের পাশে, হ্যাঁ, এবং আমার ওই একই পাঞ্জাবি, খেয়াল করে দেখবেন ওটা ছিল আমার বোনের বিয়েতে যাওয়া। ঠিক আছে, এবং খেয়াল করে দেখবেন ছবিটা যে তুলেছে, ছবিটা মানে এখন আমার সাথে যে কেউ ছবি তুলতে পারে, কিন্তু সে যে ইন্টেনশনালি এত ঘনিষ্ঠ হয়ে ছবিটা তুলবে, এটা যে একটা সময় পুঁজি করবে, বাণিজ্য করবে, এটা তো ভাই আমি জানতাম। এবং সে পারমিশন ছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন থেকে শুরু করে সকল আইনে আছে। আমি ধরেন আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু, বা আপনারা যারা আছেন, আপনাদের সঙ্গে আমি কোনো একটা সিক্রেট শেয়ার করলাম, কোন একটা, সে ফর এক্সাম্পল, সেই সিক্রেটটা যদি যোগাযোগ মাধ্যমে আপনি নিয়ে আসেন উইদাউট মাই পারমিশন, এটা ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাটা আমার রিপোর্টে একটু বলবেন। আচ্ছা আপু আরেকটু আমাকে একটু উকিল যাচ্ছি, তারপর তার কাছে আবার যাচ্ছি। ওকে, আপনি বলেন। যে আসলে আপনি যে প্রশ্ন আমাকে করেছেন, অনেকে করেছেন যে লিভ টুগেদারের যে বিষয়টা, সেটার একটা ব্যাখ্যা আছে। সেটা হলো উচ্চ আদালতের একটা সিদ্ধান্ত আছে, একটা প্রতিষ্ঠিত একটা মামলাই আছে, সিভিল আপিল নাম্বার 139/2003। সেখানে স্পেসিফিক্যালি বলা আছে, মানে অর্থাৎ ওইখানে মাননীয় আমাদের সম্মানিত বিচারক মন্ডলী ওখানে এই মর্মে মতামত প্রকাশ করেছেন, দীর্ঘদিন একটা ছেলে এবং একটা মেয়ে একসাথে থাকার পরে যদি কাবিননামা নাও থাকে, সেক্ষেত্রে নৈতিক বিষয়টা একটা বিশাল বিষয়। নৈতিকতার বিষয়টা এখানে প্রশ্ন তুলেছে, কিন্তু বাংলাদেশে এই জাতীয় কোনো নজির নাই। এই হলো বিষয়। আচ্ছা আপু, আমাদের দেশটা কি মুসলিম কান্ট্রি ভাই, আর আমি তো রাসেলকে তালাকই দেই নাই। আচ্ছা এই যে তালাকের বিষয়টা আসলো, রাসেল মিয়া সেদিন এফডিসিতে বলেছে যে আপনি কেন তাকে তালাক দিচ্ছেন না, এই বিষয়টি সে সবার কাছে জানতে চেয়েছে, কেন তাকে তালাক দিচ্ছেন না। এটা তো সম্পূর্ণ আপনি আগে বলবেন, তারপরে আইনজীবী বলবে, কারণ সইটা আপনার লাগবে। না আমি বলি তালাক দিচ্ছি না, আমার তো এত তাড়াহুড়ো নাই। আমি কি মানে চলে যাচ্ছি নাকি না, যেহেতু একটা আপনাদের ভিতরে একটা ঝামেলা চলছে। আমার ঝামেলা চলছে, যেহেতু এটা আদালতে, যেহেতু এটা চার্জশিট হয়েছে, যেহেতু এটা ট্রাইব্যুনালে চলে গেছে, যখন আমরা মনে করব, আমার আইনজীবী মনে করবে যে এখন আপনি তালাক দিতে পারেন বা এখন এটাকে এইভাবে করে মেনটেন করতে পারেন, তখন আমরা সিদ্ধান্ত নিব। এটা তো আহামরি কিছু না, বাট আমরা তো সেপারেশনে সেই তার যে হাজত যখন তখন থেকে, তো এখন স্টিল নাও সেপারেশন। আমি আরেকটা প্রশ্ন বলি, সেটা আকাশ টিভি বারবার বলতেছে যে আসলে আমরা যখনই বলি প্রমাণের কথা, ছবির কথা, সে বলছে যে আসলে আমার মোবাইল থেকে ছবিগুলি তুলতে দেন না, তার আইফোন তার মোবাইল থেকে তুলেছেন এবং সেই ছবিগুলি সে কথা দিয়েছেন যে 2 বছর পরে আমরা যখন বিয়ের কথা জানাজানি হবে তখন আমি আপনাদেরকে দিব। ভাই শুনেন, এখানে বিষয়টা হলো মোবাইলের ছবি আপলোড বা মোবাইল সম্পর্ক, এই ছবি একত্রিত থাকা বা না থাকা, স্বামী স্ত্রীর সম্পর্ক এখানে এস্টাবলিশ করা যায়। আপনার স্বামী বা স্ত্রী দুইজন, যে কোনো একজন যদি একে অপরের স্ত্রী অথবা স্বামী বলে বা স্ত্রীর সম্পর্ক এস্টাবলিশ করতে চাই, বাংলাদেশে মুসলিম আইনে স্বামী স্ত্রীর সম্পর্ক এস্টাবলিশ করার একটাই হচ্ছে পন্থা, সেটা হলো যে আপনার বিবাহর কাজী ডেকে, কাজী নিকা রেজিস্টারের মাধ্যমে সাইন করে সশরীরে উপস্থিত হয়ে আপনার বালাম বই, যেটাকে বলা হয় সরকার কর্তৃক নির্ধারিত বালাম বই স্পষ্ট করে দুইজন সাক্ষীকে সামনে রেখে ওখানে আপনার সিগনেচার করতে হবে এবং আল্লাহ পাককে হাজির নাজির রেখে উপস্থিত সাক্ষীগণের মোকাবেলায় দুইজন সিগনেচার করতে হবে। এখানে কে কার কাঁধ ধরে ছবি তুললো অথবা ছবি তুললো না, এইটার উপর স্বামী স্ত্রীর সম্পর্ক নির্ভর করবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক নির্ভর করবে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী এবং 1974 সালে যে বাংলাদেশে প্রচলিত যে বিবাহ রেজিস্ট্রি আইন আছে, ওই রেজিস্ট্রি আইনের মধ্য দিয়ে যে তাই নিকা রেজিস্টারের যে ভলিউমে যে সিগনেচার, ওই সিগনেচারটা করলে একমাত্র প্রমাণ হবে যে তারা বৈধ
ভাবে বিবাহ করেছে। আচ্ছা, এখানে আমার একটু প্রশ্ন জি, brother। প্রশ্ন হচ্ছে কাবির নামা কি উকিল দ্বারা কি মানে না না, এখানে উকিলের কোনো বিষয় না, বা এখানে উকিলের কোনো বিষয় না। ওই ব্যক্তি কি কাবিনে উঠাতে পারবে করতে গেলে? 100 বার উঠাইতে পারবে, কেন উঠাইতে পারবে না? কোর্টের কিছু বিষয় না তো, এখানে তো হলো নিকা রেজিস্টারের বিষয়। কাজী অফিসে যাবেন, কাজী অফিসে যায় আপনার ওইখানে স্বামী বর এবং কনে যাবে, যাওয়ার পরে ওইখানে কাজী সাহেব থাকবে, কাজী সাহেবের কাছে নির্ধারিত বলিয়ম থাকবে, যেটা সরকার কর্তৃক আইন মন্ত্রণালয় থেকে অনুমোদিত। সেখানে আপনার সিগনেচার করবে, সিগনেচার করলে তারপর ডকুমেন্টের এভিডেন্স তো ওইটা। আর আপনি আর কোর্ট ম্যারেজ, আমি একটা ভিডিওতে দেখেছি যে আকাশ নিমি নিজে কোর্ট ম্যারেজ করেছে। বাস্তবে এই কোর্ট ম্যারেজের আইনগত কোনো অস্তিত্ব নাই বাংলাদেশে। এটা হচ্ছে একটা ভুয়া জিনিস, একটা পাও, আইনগত কোনো ভিত্তি নাই। এটা মানে অন্যরকম, মানে এটা কিছুই না, আইনগত কোনো মূল্যই নাই ইসলামিক শরীয়ত মোতাবেক না হলে ইসলামিক শরীয়ত মোতাবেক। এবং আমি প্রথমেই বলেছি যে মুসলিম আইনে বিয়ে হচ্ছে ধর্ম কর্তৃক স্বীকৃত একটা সিভিল কন্ট্রাক্ট। আর সিভিল কন্ট্রাক্টটা করতে গেলে আপনার কাজী অফিসে যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনি ওইখানে নিজেও সরাসরি উপস্থিত হয়ে সিগনেচার করতে হবে, স্বাক্ষর করতে হবে। বসা বসে তো বারবার বলছে যে আসলে আপনি নাকি টাকা খাওয়িয়ে কাগজপত্র সব সরিয়ে ফেলেছেন এবং সেটাই বারবার তার বোন নাকি সেখানে গিয়েছেন এবং তার বোন নাকি মানে যেখানে আপনারা করেছেন সেখানে নাকি ঝগড়া করেছেন, তার বোন এখানে তোলপাড় করে ফেলেছে, সে এটা বারবার মিডিয়ার সামনে বলেছে। আমি জানি না বাংলাদেশের আসলে আমি এত বেশি কিছু হয়ে গেলাম যে রেজিস্ট্রি থেকে আসলে গাইড করা যায় এটা আমার মনে হয় না জানি। এবং বাংলাদেশের যে কোনো পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন কখনোই নিকানামা গায়েব করার ক্ষমতা কারো নাই, কারণ এটা একটা রেজিস্ট্রি এবং কোনো কাজে যদি সেটা করে থাকে সেই কাজের জন্য কিন্তু দণ্ডনীয় অপরাধ। এবং আপনারা জানেন কিনা জানি না, কাজীর সার্টিফিকেট চলে যাবে, কাজীকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এবং কেউ যদি ভুয়া বিবাহর নিকানামাও বের করে অথবা কেউ যদি এটাকে হিডেনও করে, দুটোর জন্যই কিন্তু সমান ভাবে একেবারে বলে বিচার আছে, একেবারে ফৌজদারি অপরাধ। আচ্ছা, এই বিষয়টা আসলে আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি, আসলে যে বিষয়টা সে বলছে যে কাগজপত্র সরিয়ে ফেলেছে এবং এই বিষয়টা আসলে কি, এবং সে কিন্তু প্রমাণ বারবার দেখাচ্ছে, একটা ছবি সে এসে সাইন করছে আমি না না আকাশ নিবিড়ের ছবি আপনি দেখছেন যে বারবার ওই পাঞ্জাবিটাই পড়া। 8 মিনিট এখন সে তো আমার সাথে অনেক কোর্টে দৌড়াদৌড়ি করছে, এখন কোথায় গিয়ে কি সাইন করছে আমরা তো দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মানে কি বলে মাধ্যমে। আপনারা সেটাকে খুব সুন্দর করে একটা ভিউ আসছে সকাল, যে পেছনে লেখা আকাশ বর্ষার বিবাহ গায়ে হলো নাকি বিয়ে, যাই হোক দর্শকের কিছু একটা বাসর রাত মানে বাসর ঘর, সেখানে তার বোন বসে আছে, আমি কোথায় একটা ভিডিও দেখতে পাচ্ছি, ভিডিওতে তারা কথা বলছে। আচ্ছা, কিন্তু তার ফ্যামিলি মেম্বার যারা আছে, তার বোন থেকে শুরু করে তার ছোট যে ভাগ্নি, তারা তো স্বীকারোক্তি দিচ্ছে যে আপনি। আচ্ছা, আপনারা কি একটা ভিডিও দেখেছেন? সে নিজের মুখে বলছে আমার বোনের সাথে আমার একটা কন্ট্রাক্ট থাকে, আমি যখন কোথাও যাই আমার বোনকে আমার 500 টাকা 1000 টাকা দিতে হয়। আপনাদের বোনের সাথে কারো এরকম সম্পর্ক আছে? আমি যদি ওর বোনকে কোনো মানে ওর বোনের, আমি কারো ক্যারেক্টার নিয়ে কথা বলবো না, এটার অধিকার আমার নাই, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা মাথায় রাখবেন, আমি কখনো আমার ভাইকে বলবো না ভাই আমার এই কাজটা করে দে, তোর 5000 টাকা দিব, এবং আমার ভাইও জীবনে ওই চিন্তা করবে না আমার বোনের এই কাজটা করে দেওয়ার জন্য আমার 5000 টাকা লাগবে। তো যেই পরিবারে বা যেই ভাই বোনের মধ্যে এরকম ডিলিংস থাকে, এর পরবর্তীটা আপনারা বুঝে না। আপু, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি সে স্ক্রিনশট বারবার দেখাচ্ছে যে আপনি তার বোনকে কোনো একটা ছবি পাঠিয়েছেন, সাইন করছে এবং আপনার ছবি আসলে এইগুলো সে আবার জানিয়েছে শুভ কামনা হলো, এরকম কোনো কিছু একটা ডেট উল্লেখ ছিল সেখানে। আমি বলি ডেট উল্লেখ করে সে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দিতে পারছে, সে রেকর্ডিং দিতে পারছে, সে এত কিছু করতে পারছে, সে এত ইন্টেলিজেন্ট একজন সাংবাদিক নিজেকে দাবি করছে, ওই দিন কেন সে একটা বিবাহের ছবি তুললো না? আচ্ছা, ধরেই নিলাম বাসর ঘরের ছবি নাই, ধরেই নিলাম কোনো কিছুর ছবি নাই, তার নিজের সাইন করা ছবি আছে, আমারটা কই? সে তো অনেক, আপনারাই তো দেখতে পাচ্ছেন, সে তো অনেক চতুর, অনেক চালাক, অনেক কি বলে দৃঢ়, অনেক বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট একজন সাংবাদিক। তার বাসায় 4টা থেকে 5টা ডিভাইস আছে, তাহলে কেন শুধু সে বারবার বলে যাচ্ছে আমার ডিভাইস এই ছবি? তো আপনারাই খুঁজে নেন, বিচারের দায়িত্ব আপনার। কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি আমি একটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে,
যে আপনি যে রাসেল মিয়া ও হেলেনা জাহাঙ্গীরের যে নামে পুরান অবমাননার মামলাটি আসলে সেটা বারবার উল্লেখ করা হয়েছে আপনার জন্য সে করেছে, আসলে এটাকে কেন আমার জন্য করবে? এখন আমি যদি প্রশ্ন আপনাকে করবো বলি যে যে আপনার সাথে আপনি আপনার সাথে ক্যামেরায় আমি আপনার যদি সাথে বলি সম্পর্ক যে না এখানে রাখে কোনো তাদের একটা ওর ভাই, কি লস? এই আপনি জানতো গিয়ে ওর একটু মাইরা আসেন, আপনি মাইরা আসবেন? এটা হইলো? বাদী তো আমি না, ওই মামলার বাদী তো আমি না, ওই মামলার বাদী তো তারই বন্ধু, সে কেন করেছে? আমি তো চাইনি। আমার কথা হচ্ছে আমি সত্য দিয়ে জয় করবো। এই যে সত্য দিয়ে আজকে চার্জশিট আমার চলে গেছে, ট্রাইব্যুনালে বিচারাধীন আছে, বিচার বিভাগ যেটা মনে করবে রাসেল মিয়া আমার সাথে যেই যে অন্যায় করেছে সেই অন্যায়ের বিচার হবে। এখানে তো আমার হাতে কিছু নাই। আমি কি তার শাস্তি চেয়ে, আমি কি তার শাস্তি দেওয়ার মালিক না, আদালত। আচ্ছা বসাপু, আরেকটা বিষয়, আকাশনীবির যদি আপনাকে ওয়াইফ হিসেবে বিভিন্ন জায়গায় পরিচয় দেয় বা সোশ্যাল মিডিয়া পরিচয়, এতে আকাশনীবির কি প্রফিট আপনি মনে করেন? আপনারা কি তার পেজে দেখেছেন 12,000 থেকে 35,000 ভিউ এসেছে এবং তার বোনও একটা পেজ খুলেছে, তার বোনেরও একটা পেজ খুলেছে এবং সেখানেও প্রচুর ভিউ হচ্ছে। ওই বাসরা ঘরের দেখলাম ভিডিও আপলোড করে 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে এবং আকাশ নিবিড় জার্নালিস্ট নামের একটা পেজ আছে, সেই পেজেও দেখা যাচ্ছে যে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ। এবং আপনাদের অবগতির জন্য বলছি, আপনারা যেহেতু এই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন, আপনারা তো জানেন যে এখান থেকে একটা ভালো আর্নিং সোর্সের। সেটি কি আপনার এই বিষয় কল্যাণে কি হচ্ছে মনে করছেন? আপনারাই তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও, আমার কথোপকথন ছেড়েই তো সে মিলিয়ন। আচ্ছা আপু, আজকে আকাশ নিবিড় একটি মামলা করেছে আপনার বিরুদ্ধে। সেই মামলা জানেন বলছে তো না, সেই মামলাটা আমরা তেমন জানি না। আমার আইনজীবী আপনার মুখ থেকে একটু শুনি যে তারপর আইনজীবী। আজকে আমি নিজে কোর্টে গিয়েছিলাম, তো আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। যেহেতু আমার এই মামলাটা আজকে ওই একই কোর্টে, একই অবস্থানে, একই কাঠগড়ায়, একই জায়গায়, তো ভেতরে সবাই আসলে অবাক হয়ে হাসছে। সে যে মামলাটা করেছে, আমি নাকি তাকে 307 ধারার একটা মামলা, আচ্ছা, এই মামলাটা হলো 307 ধারার একটা মামলা করেছে, যেটা ওসি আপনার চৌজবাকে তদন্ত করার জন্য মাননীয় আদালত আদেশ প্রদান করেছে। আসলে সে কি কারণে মামলা করেছে এটা জবাবদিহিতার বিষয়টা তার, এবং যেহেতু বিষয়টা তদন্তাধীন, অতএব তদন্তাধীন বিষয়কে কেন্দ্র করে এখন আমাদের আসলে এই যে কথা না বলাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ। না ভাইয়া, আপনি একটু বলছেন 7 ধারার মামলাটা আসলে কি মামলা? এখন 307 ধারা মামলাটা কি কারণে করেছে, না না, মামলাটা ধরনটা কি? আবার আমাকে গলা চাপা ধরছে অথবা শ্বাসরুদ্ধ করে ধরছে, মেরে ফেলার জন্য উদ্যত হয়েছে, এই সমস্ত বিষয়টা আর কি। বিষয়গুলো এখন এটা তদন্তাধীন বিষয়, তো এই বিষয় নিয়ে আসলে কথা না বলা যায়। আচ্ছা আমি একটু জানতে চাই, আচ্ছা বসাপু, বুঝতে পেরেছেন উনি যে ধারায় মামলাটা করেছে সেই ধারাটা কি হতে পারে, এটা আপনারা আপনি কি বাস্তবে কি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তার সাথে? আপনার মুখ থেকে শুনতে যাচ্ছে, আপনার মুখ থেকে। না না, তদন্ত তো করবে সেটা। এখন এই মুহূর্তে আপনি যখন সংবাদ সম্মেলন করছেন, আপনার মুখ থেকে শুনতে যাচ্ছে আপনি কি আসলে এই ঘটনাগুলো করিয়েছেন কিনা বা করেছেন কিনা। আচ্ছা আচ্ছা, হঠাৎ করে এই জন্য বলছে। আচ্ছা বসাপু, ঠিক আছে। মানে সে যদি আপনার বিরুদ্ধে স্টেপ নিয়েছে এবং আপনার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হয়ে প্রতিপন্ন করছে, আপনি তার বিরুদ্ধে কোনো স্টেপ নেবেন কিনা? অলরেডি আমার আইনজীবী ডিজিটাল আচ্ছা, এটা আমরা আইনগত বিষয়গুলো, আমরা খুঁটিনাটি বিষয়গুলো দেখছি। আর একটা বিষয় আপনাদের সবাই অবগতির জন্য একটু বলছি, সেটা হলো যে একটা জিনিস সবারই মনে আমরা জানি, সেটা হলো বিশ্বে সবচেয়ে বড় ষড়যন্ত্রের নাম হলো আপনার যে যন্ত্র, সেটা হলো ষড়যন্ত্র। এই যন্ত্রের কোনো ট্রিগার থাকে না, কোনো এক্সপায়ার কোনো ডেট থাকে না। আর মামলাকে যদি কেউ ব্যক্তি স্বার্থে আইনকে ব্যবহার করে, সেটা আইন কখনো প্রশ্রয় দেয় না। আর আমাদের বিষয়গুলো যেহেতু দুইটা মামলায় আজকে দায়ের হয়েছে, একে অপরের পক্ষে পরস্পরের বিরুদ্ধে মামলা করেছে, মামলাটা বর্তমানে তদন্তাধীন আছে। তদন্তাধীন বিষয় নিয়ে কোনো এইরকম কোনো বিষয় নিয়ে কথা না বলাটাই ভালো বলে আমরা সকলেই মনে করি। আমরা ওই পর্যন্তই থাকি। আচ্ছা আপু, একটু অন্য প্রসঙ্গে যাই। অন্য প্রসঙ্গ হচ্ছে যে কিছুদিন আগে সানি রহমান নামে মাহমুদ সানি সঙ্গীত শিল্পী একটি ভয়েস ক্লিপ প্রকাশ করেছিলেন এবং আপনি দাবি করেছিলেন যে এটা এআই দিয়ে মেক করা। সেই বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন কিনা? আমার যেহেতু লিগ্যাল একজন অ্যাডভাইজার আছেন, আমার লিগ্যাল অ্যাডভাইজার শুধু এটা না, আমার আইনজীবী, আমার যত ধরনের যত পেজ থেকে শুরু করে নিউজ পোর্টাল এন্ড যারা ইউটিউবার, যারা আসলে এগুলোকে ছড়াচ্ছে মিথ্যা, যেটা আমার জীবনের জন্য মাখানি, আমার বাচ্চাটা প্রচন্ড কান্নাকাটি করছে। আমি সেদিন অনেক বড় একটা অ্যাটেম্প নিয়ে নিয়েছিলাম, আল্লাহ মাফ করুন, আমি আসলে নিজে মেন্টালি সিক হয়ে গেছি।
এবং তারপর আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, দেশের বাইরে থেকে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে সকলেই ফোন দিচ্ছে। এই যে সামাজিকভাবে আমার মানহানি, এই সমস্ত কিছুর জন্য আমরা স্টেপ বাই স্টেপ আমি এখন লিগেলি যাব। আচ্ছা, আমি লিগেল আইন যেটা বলবে, আইনের ধারাতে যেটা আছে ঠিক সেই ধারাতেই আমি ওইটা যে আমার কথা না, সেটা আইনগতভাবেই আমি প্রমাণ করি। আপু আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বলেছিলেন যে আসলে যে যখন আমরা দেখেছি যে হুজুররা বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে আছে। আরেকটা কথা বলি যে আপনারা খেয়াল করে দেখবেন, যার নাম বলেছেন, যে ভিডিওটা প্রকাশ করেছে, তারও ভিউ অনেক বেশি হচ্ছে। তাকে কিন্তু গত 7 বছরের মানুষ ভুলে গেছে। এখন কিন্তু পুনরায় সে এফডিসিতে এসে এতগুলা কি বলে মাইক্রোফোন দিয়ে সে কিন্তু ইন্টারভিউ দিচ্ছে একের পর এক, এবং তার পেজে দেখবেন সুন্দর করে তার গান আপলোড হচ্ছে। ওর তার মানে কি, এটা একটা ভিউ বাণিজ্য। আপু, আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার জনপ্রিয়তা কাজে লাগায় তারা কাজে লাগাচ্ছে তাদের? আমার নাম বর্ষা চৌধুরী খারাপ, এটা লিখলেও ভিউ হবে মিডিয়া। আচ্ছা, আপনি 2024 সালে ঘোরের মধ্যে ছিলেন, একটা ইন্টারভিউতে বলেছিলেন। 2025 সালেও কি সে ঘোরে আছেন? ওই যে এটা অ্যাটেম্পটা করতে যাচ্ছিলেন, ওইটা কি ঘোরের মধ্যে ছিলেন না? ওইদিন আমার ফ্লাই করার কথা ছিল, ওইদিন আমার ফ্লাই করার কথা ছিল। ওই তৎক্ষণাৎ আমার কাছে একটা লিংক আসে, আপনারা ভাইরা তো সবাই আমার সাথে আছেন। লিংক আসে, সেখানে আমার মেয়েকে বাজেভাবে এক্সপোজ করা হয়। আমার 9 বছর। তো ওই জিনিসটা মা হিসেবে আমি নিতে পারি নাই, এবং সর্বোপরি দেখা গেছে কি যে আমি সবসময় সব মেয়েদের আইডল হয়ে বেঁচেছি, আমি আইকন হয়ে বেঁচেছি। আমাকে প্রত্যেকটা নারী উদ্যোক্তা থেকে শুরু করে সবাই আমাকে ভালোবাসার জায়গা থেকে খুব ভালোবাসে। সে আমাকে একটা চক্র মিলে সবার কাছে এইভাবে প্রেজেন্ট করছে। একটা মানুষের আসলে দিন শেষে টাকাটাই অর্জন না, তার সম্মানটা অনেক কিছু। সেই সম্মানের কিছুই কিন্তু আমার লাগবে। যখন আমি দেখলাম জিনিসগুলো বাড়তেছে, আমার কাছে মনে হচ্ছে যে আমার সাথে পৃথিবীতে বেঁচে থাকা দরকার, কারণ আমার সম্মানটা নাই। তো আপনাদের বুঝতে হবে, যে মেয়েটাকে আপনারাই দেখেছেন হাজার হাজার মেয়েরা আইডল হিসেবে নেয়, যুদ্ধের পর যুদ্ধ করে ফাইট করে বেঁচে আছে, সেই মেয়েটাকে ধিক্কার দিচ্ছে। তার কারণে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে সে, গতকালকে দেখলাম একটা জায়গায় বলেছে আমার নামে 7টা মামলা। কোথায় ভাই আমার নামে 7টা মামলা? আরেক জায়গায় দেখলাম বলতেছে যে আমার 8টা-10টা বিয়ে। কোথায় ভাই? আমাকে 8টা-10টা বিয়ে প্রমাণ দিতে হবে, 8টা-10টা নিকালামা দিতে হবে, ডিভোর্স নামা দিতে হবে। আমি কোথায় 8টা-10টা বিয়ে করলাম? এই বিষয়গুলো আমি নিতে পারিনি মানসিক ভাবে। আপনি কয়টা বিয়ে করছেন? সরি, কয়টা বিয়ে করছেন? আমার প্রথম স্বামীর নাম হচ্ছে জাবেদ, আমার জানার আব্বু, আমার মেয়ের বাবা, এবং সেই বিয়েতে বাংলাদেশের তারকা থেকে শুরু করে যারা সাংবাদিক ছিলেন তখনকার সময়, স্ট্যাবলিশ সাংবাদিক, ডেলি থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়া, তারা সকলে উপস্থিত ছিলেন আমার এই বিয়েতে। পরবর্তীতে তার সঙ্গে আমার বোনাবনি হয় না, আমি নিজে তাকে ডিভোর্স দেই, অ্যান্ড দেন আমার সঙ্গে বিয়ে হয় আমাদের সকলের পছন্দের রহমান। তিনি তো আমার বাবুর আত্মীয় থেকে চলে যায়, তারপর আছে 4টা, কিন্তু আকাশ 3টা। রাসেল মিয়াকে ডিভোর্স এখনো দেই নাই। আচ্ছা আপু, সমসাময়িক বিষয় হচ্ছে আপনাকে নিয়ে, মানে কোন এক ব্র্যান্ড প্রমোটার লাইভে গেলেই সে একটা টাইটেল যুক্ত করে দেয়, সেই জিনিসটা আপনি কিভাবে দেখছেন? না, এটা আপনার কাছে এটা আপনার মতামত, আপনার মতামত। কোনটা যাব? আমি বলি আমি যাব। এটা হচ্ছে শুনেন, এখন খেয়াল করে দেখবেন সে যখন লাইভে যাচ্ছে তার নরমাল ভিউ হয় 100, 200, 230। আপনারা একটু দেখেন আমার কথা, আপনাদেরকে আমি ছেড়ে দিলাম, আপনারা তো আমার ভাই, আপনারাই আমাকে আমার সংবাদ প্রচার করেন, আমি জানতে ছুটে আসেন, আপনারা আমার কাছের মানুষ। খেয়াল করে দেখেন, যখন ক্যাপশনটা আমাকে দিলে হয় তখন তার ভিউটা কত। এটা হচ্ছে ভিউর একটা স্ট্যান্ড আছে, আর কিছুই না। আচ্ছা আপু, আমরা যেটা বলতেছিলাম যে আসলে, আচ্ছা আপু, সে একটা স্ট্যাটাসে বলেছিল যে কোনো একটা অ্যাওয়ার্ড নাকি আপনি ভাগিয়ে নিতে চাইছিলেন, যে ডিএ তাইবকে উদ্দেশ্য করে। জিনিসটা আসলে একটু খোলাসা করতেন। তার সঙ্গে দেখেন, সে আমার কাছে কিছু প্রমাণ আছে, ওটা আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের কাছে, ব্র্যান্ড ওনারদের কাছে, আসলে ওই যে বললাম চক্র, এখন সবগুলো একসাথে হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু যার জন্য আল্লাহ আছে তার আসলে কাউকে লাগে না। আমার জন্য উপরে একজন আছে, সেই যথেষ্ট, কারণ আমি আমার পরিবারের গার্ডিয়ান, তাই না?
তো এখন বিষয়টা হচ্ছে যে সে বিভিন্ন জায়গায় বলেছে আমাকে নিলে তাকে নেওয়া যাবে না, হ্যাঁ মানে তাকে নিলে আমাকে নেওয়া যাবে না, এরকম বহু প্রমাণ আমার কাছে আছে, ঠিক আছে। এবং এখন আমাদের কিছু মানুষজন নয় ছয় করে তাকে উস্কাচ্ছে এবং সেই উস্কানিতে সে পড়ে যাচ্ছে। এটা খুব দুঃখজনক, কারণ তার যখন ক্যাসিনো কাণ্ড আসে, সে যখন ক্যাসিনোকে প্রমোট করে, সে কিন্তু তখন আমি বর্ষা একটা কথা বলে দেয়, বাট সেই ক্যাসিনো কাণ্ডের ক্যাসিনোকে সে একজন ব্র্যান্ড প্রমোটার হিসেবে প্রমোট করেছে। আমি বর্ষা চৌধুরী কখনো কোনো ক্যাসিনোকে প্রমোট করি নাই টাকার বিনিময়ে, ঠিক আছে। তো এই জিনিসটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে বিপদে যদি আমি সেম প্ল্যাটফর্মে আরেকজনকে পুশ করি, চক্রান্ত করি, এটা তো উচিত না। আপনি যেহেতু একটি প্ল্যাটফর্মে কাজ করেন, সেও একটি প্ল্যাটফর্মে কাজ করে, নারী হিসেবে নারী পক্ষ কি নেওয়া উচিত ছিল না তার? আমি আসলে জানি না এটা। আমি নারী হয়ে আপনারা দেখেছেন যে আমি নারী হয়ে অনেক নারীকে ফাঁসি করে দিয়ে এসেছি, এর জন্য হয়তো আল্লাহ সেদিন আমাকে বাঁচায়। কিন্তু আজকের যে পরিস্থিতি, আমরা নারীরাই নারীদের সবচেয়ে বড় পুরুষরা যা দেখতে পাচ্ছি। আমার কষ্ট নাই, আমার দুঃখ নাই, আমার আক্ষেপ নাই। আমি যেহেতু আইনগতভাবে আগাচ্ছি, আমার ভিডিও ফুটেজ মিথ্যাচার যারা যারা ছড়াচ্ছে, যে সকল পেজ, যে সকল ইউটিউব, যে সকল পোর্টাল, তাদের প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে, কারণ প্রত্যেকেই এটা ইনশাআল্লাহ ভালো কিছু আসবে। আচ্ছা আপু, আপনি এভাবে সবার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে না না, যাদের যাদের ঘটনা, এই যে চক্র 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 হ্যাঁ জি 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 হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে এই যে চক্রটা যাদের, এতে তো অনেকেই আছে তাই না, এদের এই আইনি পদক্ষেপ নিতে আপনি কত দূর এইভাবে এগোবেন একা একা? শেষ করো। আপু আপনি আরেকটা দেখেছি, আপনি বলেছেন আসলে আপনাকে নিয়ে কিন্তু মসজিদের সামনে দাঁড়িয়েছে, আসলে সেটা এখনো বলতেছি সেটা আপনি করেছেন। আপু সামনের দিকে তাকিয়ে, আপু সামনের দিকে তাকিয়ে বলেন, সামনে আপু, সামনে ক্যামেরা ক্যামেরা। আমি আমার সাথে যে অন্যায় হয়েছে সেটার জন্য আমি করেছি। আমার সাথে অন্যায় হয়েছে, আমাকে মারা হয়েছে, আমার কাছে টাকা চাওয়া হয়েছে, সেটা গণমাধ্যমের প্রমাণ দিয়েছি, আদালতে প্রমাণ করেছি, এবং থানা কি বলে আপনার থানা থেকে একটা চার্জশিট ট্রাইব্যুনালে গিয়েছে, এটা বিচারাধীন। আমি ওটার সাথে কোনোভাবে সংযুক্ত না। আপনি বলেছেন তাহলে এইটার জন্য আপনার জন্য লোক ভাড়া করার জন্য টাকা নিয়েছে, আসলে কত টাকা নিয়েছে আপনি বলেছিলেন? না, ও তো মামলার কথা বলে যে 10,000 টাকা দিবে বলে 30,000, 20,000 খরচ, 50,000 এভাবে করে অনেক টাকা নিচ্ছে। এগুলো হিসেব তো এখন আমার ট্রানজাকশন বের করলে পাবো। দেখা গেছে আমার দুইটা মোবাইল থেকে একদিনও 25,000 টাকা থেকে বিকাশের লিমিট 25,000 টাকা ওর নাম্বার আমার পাঠিয়ে দিয়েছে। আপনি বলেছিলেন সেটা আপনাদের যে একজন উকিল আছেন সেও কথা বলবেন এই বিষয়ে, তারে টাকা দেয় নাই, আবার আপনি 50,000 দিয়েছেন, তাকে 20,000 দিয়েছেন। আপনি বলেন কারণ বিষয়টা তো আপনার, ঘটনার সম্পদ আপনার। বলেছেন আপনার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। আইনজীবী তো বলছে না কথা, আপনিই বলেন সব। হ্যাঁ, সেই জন্য আপনি বলেন। তাদের একটা সীমাবদ্ধতা আছে, এবং আমিও যেহেতু এখন লিগ্যাল স্টেপে গেছে, আমার একটা সীমাবদ্ধতা আছে। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে কি আপনি বলেছিলেন যে যখন কোনো মামলা দিয়েছেন তখন অনেক টাকা আপনার কাছে নিয়েছেন এই কথা বলে, তা আপনি তো এমনি আসলে এটাকে সে নিজে থেকে করেছে। কেন, তার স্বার্থটা কি? সেটাই, সেই বাদী যে, তাকে তো আমি চিনি না, সে আমার ব্লাড না, আমার সাথে জীবনে তার দেখা হয় নাই, কথা হয় নাই। আমরা খোঁজ নিয়ে দেখা। তার স্বার্থ কি ছিল তাদের নামে মামলা করার? টাকা হাতিয়ে নেওয়া। কার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া? আমার কাছ থেকে। এটা প্রমাণিত হয়। কত টাকা এই পর্যন্ত নিয়েছে সে আপনার কাছ থেকে, এটা আপনি জানেন? ক্যাশ, এবং যদি আমরা বিকাশ ট্রানজাকশন যদি হিসেবে আমরা নিশ্চয়ই আদালতে যদি বলে আমরা সেই হিসেবে যাব, কিন্তু আমার কাছে এখন পর্যন্ত মোটামুটি 8 থেকে 10 লাখ হতে পারে। আমার কাছে আসলে বেসিক কোনো হিসাব নেই, কারণ তখন তো যখন যা লেগেছে তখন তা লিখছি। ধরেন আপনারা সবাই এসেছেন, সে বলেছে ওদের সবাইকে টাকা নাস্তা দিতে হবে, নাস্তা খাওয়াইতে হবে, তো তখন তো আমার মাথাতে কাজ করে নাই। আমি দেখা গেছে যে 5,000 টাকা দিয়ে বসে যে সবাই নাস্তা খাওয়াই। এই ছিল বিষয়টা। Thank you. Thank you very much. সেই টাকাটা